আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের প্রধান উপদেষ্টা, সাইডলাইনে প্রফেসর ইউনুস, নরেন্দ্র মোদীর বৈঠক শুক্রবার। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরও ৩৭% শুল্ক আরোপ, তৈরি পোশাক রপ্তানিতে বড় চ্যালেঞ্জ মনে করেন অর্থনীতিবিদরা। চালের বাজার অস্থির হওয়ার শঙ্কায় মিলার ও পাইকাররা, ধানের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে ব্যবসায়ীদের সন্দেহ। এবং গাজা ইসরায়েলে হামলায় ২৪ ঘন্টায় আরও ৮০ জন নিহত, জাতিসংঘের চিকিৎসা কেন্দ্রে হামলায় ২২ জনের প্রাণহানি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সম্মেলনে ৭টি আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব দেবেন রাষ্ট্র ও সরকার প্রধানরা। এছাড়া সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠক হওয়ার কথা রয়েছে। চক্রমালিতার রিপোর্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সকালে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টা পরিষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। স্থানীয় সময় বেলা ১২টার দিকে ব্যাংকক বিমানবন্দরে পৌঁছালে থাইল্যান্ডের মন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। আজ বিকেলে বিমস্টেক ইয়ং জেনারেশন ফোরামের অনুষ্ঠানে যোগ দিবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বিমস্টেক সম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা সহ ৭টি আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের উপর গুরুত্ব দেবেন রাষ্ট্র ও সরকার প্রধানরা। ৪ এপ্রিল সম্মেলনের শেষ দিন বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের পদ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করা হবে। চকর মালিথা, চ্যানেল আই। কয়েক মাস ধরে রাজধানীতে নিরাপত্তাহীনতা নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল, ঈদের ছুটিতে তা অনেকটাই কমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হত্যা, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা কমেছে। রাজধানীর বাসিন্দারা বলছেন, নগরবাসীর স্বস্তি ফেরাতে আরও সক্রিয় হতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। উত্তরও আমার সরকারি পথ। গেল ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই প্রায় ভেঙে পড়ে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি। হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি আর মব সন্ত্রাসে আতঙ্কিত হয়ে ওঠে নগরবাসী। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা কতটা নিরাপদ থাকবে তা নিয়ে তৈরি হয় শঙ্কা। নগরবাসী বলছেন, নিরাপত্তা ঝুঁকি যতটা ভয় দেখিয়েছিল সেই তুলনায় ঈদে পরিস্থিতির উন্নতি হয়েছে, কমেছে অপরাধ প্রবণতা। এখন মোটামুটি সুস্থ আছে, এমনি পরিবেশ ঠান্ডা আছে, এমনি নর্মালভাবে চলা যায়। চুরি চিন্তা একটু কম হচ্ছে এখন বর্তমানে, আর কত পর পুলিশ এসে এখানে দেখা যাচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ঈদের ছুটিতে তৎপরতা বাড়িয়েছে সেনাবাহিনী ও পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। সার্বিক নিরাপত্তার জন্য আমাদের বাইরে মোবাইল টিম আছে, থানায় নিরাপত্তার জন্য আমরা ডিউটি অফিসার, সার্বিক ডিউটি তদারকির জন্য আছি আমরা। ঢাকার নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা চায় রাজধানীবাসী। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। চালের বাজার অস্থির হওয়ার শঙ্কা করছেন মিলার এবং পাইকাররা। এরই মধ্যে মিনিকেট চালের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা বেড়েছে।
রাজধানীর বাবুবাজারে। বোরো ধানের ভরা মৌসুম শুরুর আগে কেউ কেউ যোগসাজশ করে কৃত্রিমভাবে ধানের সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে সন্দেহ পাইকারি ব্যবসায়ীদের। নওগাঁ জেলা চালকল সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেছেন, মিনিকেট চালের ধান পাওয়া যাচ্ছে না, আর এই সংকটের জন্য বড় কর্পোরেট গ্রুপগুলোর মজুতদারিকে দায়ী করেছেন বাংলাদেশ অটো রাইস মিলস সমিতির সভাপতি খুরশিদ আহমেদ। রিজভি নেওয়াজের রিপোর্ট। রমজানে নিত্যপণ্যের দামে স্বস্তি, ছুটি শেষ হতে না হতেই কি উবে যাবে? বাড়তি চালের দাম আবারও বৃদ্ধির পায়তারা ভোক্তার মনে আতঙ্ক হয়ে ফিরছে। বুধবার রাজধানীর পাইকারি বাজার বাবুবাজারে গিয়ে জানা গেল চালের দাম বাড়ছে। মিনিকেটের দাম বাড়ছে আর সবই দাম আগের পর্যায়ে আছে। এক সপ্তাহ আগে মিনিকেটের দাম ছিল ৭৪-৭৮ টাকা, এখন হয়ে গেছে ৮৪-৮৫ টাকা। চালের দাম বেশি বাড়ছে মিনিকেট ৮৫-৮৬ টাকা, ৮৭ টাকা কিনে বলে ভাই। যেটা আগে আমরা বাড়তি আনছি, কিন্তু ঈদের পরে বাড়ছে কিনা আমরা খবর পাই না, কি জানি আমরা মাল কিনি নাই, আড়ত বন্ধ তো ওই কারণে। ইন্ডিয়ান নাজির মিনিকেট দুটোই আসছে, ইন্ডিয়ান আমদানি না আসলে তো আসলে বাংলাদেশের চালের দাম অনেক বাড়তো। ভোক্তাদের বড় অংশের চাহিদার চাল স্বর্ণার দাম বাড়েনি এখনো, তবে মিনিকেটের দাম বৃদ্ধির সুযোগ নিতে পারেন কেউ কেউ সংখ্যা ব্যবসায়ীদের। শুধুমাত্র দুটি ভ্যারাইটির দাম বেড়েছে, সেটি দেশি জিরা এবং দেশি কাটারি। আর স্বর্ণা এই চাউলের দাম সিজনের চেয়ে বরং হচ্ছে কেজিতে ৩-৪ টাকা কমেছে। প্রায় 80% ভোক্তা স্বর্ণা খায়। ধানের সরবরাহ একেবারে সীমিত হয়েছে, ধান পাওয়া যাচ্ছে না। ৩০ টাকা, ২৮ টাকা, ২৫ টাকার চাল, যেমন মোটা চাল ২৫ টাকা, ২৪ টাকার চাল এখন ৫০, ৫৫, ৬০ টাকা হয়ে গেছে। এটা নিয়ন্ত্রণ করতে হয়, আগে মজুতদার ঠেকাইতে হবে। আর এই গ্রুপ অফ কোম্পানিগুলো দেখবেন, যাদের ব্যাংকের মালিক, বিমার মালিক, যাদের ইন্স্যুরেন্সের মালিক, যাদের লবণ বানায়, তেল বানায়, চিনি বানায়, তারা এই এসিবির ব্যবসা করতে পারবে না। এই সময় আসছে, এখন যদি এই আইন করতে পারে তাহলে আপনি কিন্তু বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন। নাহলে এই ২০-৩০টা ৫০টা লোকের হাতে বাজার চলে গেছে, এখান থেকে ফিরাইয়া কন্ট্রোল করার কোনো ক্ষমতা কারো নাই। ঈদের ছুটিতে বেশিরভাগ পাইকারি দোকান বন্ধ দেখা গেছে বাবুবাজারে। শুক্রবার থেকে সব দোকান খুলে যাবে আশা ব্যবসায়ীদের। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিদ্যমান ১৫% সঙ্গে ট্রাম্প প্রশাসনের আরোপ করা ৩৭% যোগ হয়ে ৫২% শুল্ক যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, এর ফলে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় বাংলাদেশকে ট্রাম্পের শুল্ক যুদ্ধের লড়াইয়ে নামতে হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে দীর্ঘদিন গবেষণা করা বিশ্লেষকরা বলছেন, জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক বসানোর বিষয়টি নিয়ে কাজ করা উচিত ছিল। রিজভি নেওয়াজের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় ২রা এপ্রিল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বাধীনতা দিবসে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্ক বসানোর সিদ্ধান্তের কথা জানান। অর্থাৎ যে দেশ যুক্তরাষ্ট্রের ওপর যতটুকু শুল্ক বসিয়েছে ঠিক ততটাই শুল্ক বসাতে চেয়েছেন তিনি। বাংলাদেশের পণ্যে ৩৭% শুল্ক আরোপ করা হয়েছে। প্রতিযোগী অন্য দেশের মধ্যে চীনের ওপর শুল্ক বসানো হয়েছে ৩৪%, ভিয়েতনামের ওপর ৪৬%, ভারতের ওপর ২৬%, পাকিস্তানের ওপর ২৯% আর শ্রীলঙ্কার ওপর ৪৪%। ৭৪% সে বলতেছে যে আমি বসাতে পারতাম, কিন্তু আমি বসাচ্ছি হলো অতিরিক্ত ৩৭%। সুতরাং আমি কিন্তু আরও বসাতে পারি। এটা হলো এক। দ্বিতীয়, আবার সে ওই রাস্তাও খোলা রেখেছে, আসো আমার সাথে আলোচনা করো। অবশ্যই একটা ভূ রাজনৈতিক ব্যাপার তো আছেই, কিন্তু এটাও দেখতে হবে যে তারা ১৮০টা দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। অবশ্য বাংলাদেশ সহ কয়েকটি দেশের প্রতি খানিকটা দয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। এটা একটা বড় ধরনের ধোঁয়াশা আছে, কারণ যেভাবে যে হিসেবে এটাকে ক্যালকুলেট করা হয়েছে রেসিপ্রোকাল ট্যারিফ, আমি কোনো সূত্রের মধ্যে এটাকে ফেলতে পারছি না। এটা কিভাবে করা হয়েছে? যে দেশগুলোর সাথে ইউএস এর বাণিজ্য ঘাটতি আছে, সেই বাণিজ্য ঘাটতির পরিমাণকে ভাগ করা হয়েছে ওই দেশ থেকে ইউএসএ কি পরিমাণ আমদানি করে। সুতরাং বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি সেটা হচ্ছে প্রায় $6.5 বিলিয়ন, যদি রাফলি আমি বলি $6.5 বিলিয়ন, এরকম ডিভাইডেড বাই বাংলাদেশ ইউএসএ কি পরিমাণ রপ্তানি করে, প্রায় $8 বিলিয়ন মতো। তাহলে ওই ভাগ করলে আপনার 74% আসে। বিজিএমইএ এর প্রশাসক আনোয়ার হোসেন বলছেন, বিষয়টি নিয়ে করণীয় ঠিক করতে রোববার জরুরি বৈঠক করবে সরকার। পলিসি পেপার মতো কাজ করার চেষ্টা করছি। পলিসি পেপারটা আজকে কালকের মধ্যে তৈরি করে আমরা সরকারের সঙ্গে শেয়ার করব
এবং সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা অলরেডি শুরু করেছি। আমি ইতিমধ্যে এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আলাপ করেছি, কমার্স সেক্রেটারি মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি। এছাড়া আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার মহোদয় একটা মিটিং রেখেছেন, আমরা রোববার দিন আলোচনা করব। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি নেই সেসব দেশের ওপরও 10% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের সংশোধনীতে আটকে আছে দেশের আবাসন খাত ও এর সাথে সংশ্লিষ্ট প্রায় ৩৫ লাখ শ্রমিকের ভবিষ্যৎ। আবাসন ব্যবসায়ী ও ভূমি মালিকদের দাবি, সংশোধিত এই ড্যাপ ধনীদের স্বার্থ রক্ষায় করা হয়েছে। তবে রাজুক চেয়ারম্যান জানিয়েছেন, পরিকল্পিত এলাকায় ভবনের আয়তন বেশি করার সুযোগ রেখে মে মাসের মাঝামাঝিতে সংশোধিত ড্যাপের প্রজ্ঞাপন জারি হতে পারে। রুকসানা আমিনের রিপোর্ট। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকায় প্রায় 4.5 কোটি মানুষের বাস। চাপ সামলাতে রাজধানীকে নতুন করে পরিকল্পিত শহর করার লক্ষ্যে 2010 সালে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ প্রণয়ন করে রাজুক। সর্বশেষ 2022 সালে নতুন ড্যাপে ঢাকা মহানগর ও আশপাশের 1528 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে মহাপরিকল্পনা করা হয়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও ড্যাপ সংশোধনীর কাজ চলছে। তবে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব বলছে, ড্যাপের সংশোধন ঘিরে সংকটে পড়েছে দেশের আবাসন খাত, চাপ পড়ছে অর্থনীতিতেও। 3 কাঠা জমিতে আমি মাটির নিচে পাইলিং করলাম, পাইলিংয়ে গেল আমার 50 লাখ টাকা। আমি বিল্ডিং ইউনিট পেলাম 5টা, আমার আড়াইটা ডেভেলপারের ল্যান্ড ওনারের আড়াইটা, তো আড়াইটা বিক্রি করে তো আমার পাইলিংয়ের টাকা উঠবে না, তাহলে আমি ব্যবসা কেন করব? তাহলে এই যে ছোট ছোট ব্যবসায়ীরা যারা রিয়েল এস্টেট কোম্পানিকে ঘিরে তাদের উপার্জন, সেই মানুষগুলো পথে বসে যাবে। এক একটা অঞ্চলে এক এক ধরনের ফার, এটি কখনোই কাম্য না। ড্যাপটা করা হয়েছে মুষ্টিমে কিছু ধনিক শ্রেণীর মানুষের জন্য, সর্বসাধারণের কথা বিবেচনা করা হয়নি। সংশোধিত ড্যাপে অভিজাত এলাকাকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে দাবি ভূমি মালিকদের। এই ড্যাপটা চরম বৈষম্যমূলক। যে প্লটে 10 তলা বিল্ডিং এর অনুমোদন পেতাম রাজুক থেকে, এখন পাচ্ছি সেখানে 5 তলা 6 তলা। এটাতে আমরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা এর তীব্র বিরোধিতা করছি। অবশ্যই রাইট আছে, যেহেতু জমিটা আমার, তাহলে আমি কি জানতে পারি না যে আমার জমি নিয়ে সরকার কি পরিকল্পনা করছে? এরই মধ্যে ড্যাপের সংশোধনী নিয়ে কয়েক দফা বৈঠক করেছে রাজুক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে সর্বশেষ বৈঠকে নতুন সংশোধিত ড্যাপ পুনর্মূল্যায়নের নির্দেশনা দেয়া হয়। মূলত এখানে আসলে অবজেকশনগুলো আসছে বেসিক্যালি পরিবেশ রিলেটেড কিছু অবজারভেশন আসছে, যে সেটা যেন না হয়। আর ফারের ব্যাপারেও তারা একটু আপত্তি দিয়েছেন। এই দুটো জিনিস আমরা একটু কনসিডার করে আবার আমরা ঈদের পরে এটা ফাইলি। আমাদের পর্যায়ে হয়তো এপ্রিল মাসটা লাগবে, তারপরে হয়তো আমরা এটা মেয়ের ফার্স্ট উইকে বা এন্ড এপ্রিলে হয়তো আমরা এই যে আমাদের যে কমিটির কথা বললাম সেখানে প্লেস করব। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু শর্ত শিথিল করে ড্যাপের সংশোধনীতে ভবনের প্রশস্ততা ও উচ্চতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরও 80 জন নিহত হয়েছেন। বুধবার ভোর থেকে লাগাতার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জাবালিয়া উদ্বাস্তু শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি চিকিৎসা কেন্দ্রেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে নারী ও শিশুসহ কমপক্ষে 22 জন নিহত হয়েছেন। উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, চিন্তাবিদ, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের 46তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বনানীতে সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও কোরআন খানির আয়োজন করা হয়। সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি সংসদে আয়োজন করে। পরে আইনজীবীদের বিভিন্ন সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আয়োজিত আলোচনা সভায় তার গৌরবোজ্জ্বল জীবনের উপর আলোকপাত করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সহ নানা আয়োজনে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চল তুয়ারডাঙ্গায় হয়ে গেল ঈদ পুনর্মিলনী উৎসব। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার এই আয়োজনে অংশ নেন হাজারো মানুষ। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে চলে লাঠির কসরত, তাতে উৎসাহ দেন দর্শকরা। আশাশুনির তুয়ারডাঙ্গার হাজী ফেরাজতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবহ বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ। আসলে গ্রাম বাংলার
ঐতিহ্যবাহী লাঠি খেলা বা বেড়ানাস প্রায় হারিয়ে যেতে বসছে। আমরা এই স্মৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমরা সবাই প্রাণের টানে একত্রিত হতে পারছি, এটা আমাদের কাছে সত্যি গর্বের বিষয়। ঐতিহ্যবাহী খেলাগুলো আসলে প্রচলন ছিল, সেটাকে ফিরিয়ে আনার জন্য, মানুষের মাঝে এই খেলাগুলোর প্রচলনকে তুলে ধরার জন্য এই আয়োজন। সবাই একাগ্র চিত্তে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। দেখে আসলে অনেক ভালো লাগতেছে। তো আমি চাই এই জিনিসটা প্রতি বছরই ধরে রাখুক। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য যেগুলো আমরা হারিয়ে ফেলেছি, যেগুলো হারিয়ে যেতে বসেছে, আমরা আমাদের ইউনিয়নের মাধ্যমে সেই প্রোগ্রামগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরছি। আয়োজকরা জানালেন গ্রাম বাংলার প্রাচীন খেলার প্রচলন ফিরিয়ে আনতে এই উদ্যোগ। এই পুনর্মিলন মানে সবাইকে সম্মিলিতভাবে এই স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার, শিক্ষা ক্ষেত্রে আরো ভালো অবদান রাখার, স্কুলকে আরো এগিয়ে নেওয়া ও সেবামূলক কাজে তরুণদের উৎসাহিত করার কথা বললেন সাবেক ছাত্ররা। তারা সব সময় মানে তাদের স্কুলকে কিভাবে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান চর্চায় গবেষণায় উত্তরোত্তর অনেক উপরে উঠানো যায় সেই চেষ্টাগুলো করে যাচ্ছে। লাঠি খেলা, হাড়ি ভাঙা, পালকি নাচ এবং বিভিন্ন অনুষ্ঠান আদি যেটা হারিয়ে যেতে বসেছে, আমরা চাই সেগুলো আবার পুনরুদ্ধার হোক। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার ও পারস্পরিক সৌহার্দ্য ফিরিয়ে আনতে নিয়মিত এমন আয়োজন হওয়ার প্রয়োজন বলে মনে করেন উৎসবে অংশগ্রহণকারীরা। আল মুকসিদ, চ্যানেল আই। নিটোলটা কৃষি সংবাদ। উপকূলীয় জেলার সাতক্ষীরায় লবণাক্ততা ও জলাবদ্ধতার কারণে শত শত বিঘা জমি পতিত অবস্থায় রয়েছে। এসব পতিত ও কম উৎপাদনশীল জমিতে লাভজনক ফসল উৎপাদনের লক্ষ্যে প্রথমবারের মতো আমবাগানে সূর্যমুখী চাষ হয়েছে। কেয়ার বাংলাদেশের সূর্যমণি প্রকল্পের আওতায় সূর্যমুখী আবাদ করেছেন চাষিরা। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের আরও একটি রিপোর্ট। সাতক্ষীরার শত শত বিঘা পতিত জমিতে আম, মেহগনি বা অন্য কোনো গাছ লাগানো হতো। উন্নত প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এসব জমিতে এখন সূর্যমুখীর চাষ হচ্ছে। সরিষা বিক্রি করে যে টাকা পাতাম তার থেকে 3 থেকে 4 গুণ টাকা লাভ করতে পারবো আর কি। এবার সূর্যমুখী প্রকল্প করেছি, এতে খুব দেখা যাচ্ছে খুব আমি লাভবান হব। বাজারজাতকরণে একটা আমাদের ভাগ্য খুব সহায় হচ্ছে, এজন্য এই চাষে আমরা উদ্বুদ্ধ হচ্ছি। সূর্যমুখী বীজের চাহিদা মেটানো ও বাজার ব্যবস্থাপনার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেও কাজ চলছে। 101 জন ফার্মারকে উন্নত প্রশিক্ষণ প্রদান করছি সূর্যমুখী চাষের উপরে। এছাড়াও প্রতি মাসে আমরা তাদেরকে বিভিন্ন লার্নিং সেশন নিয়ে থাকি। কৃষি বিভাগ বলছে নানা পুষ্টিগত সমৃদ্ধ সূর্যমুখী আবাদ বাড়াতে পারলে ভোজ্য তেলের ঘাটতি পূরণ হবে। বাড়ি সূর্যমুখী 3কে এক্সটেনশন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা কৃষকরা নিজেরা বীজ রাখতে পারবে এবং পরবর্তীতে তারা ইচ্ছামতো নিজেদের জমিতে বপন করতে পারবে। যেগুলো হাইব্রিড বীজ তাদের কিনতে 3 থেকে 3,500 টাকা লাগে, এই খরচটা তাদের হবে না। সাতক্ষীরায় এবার সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ছিল 140 হেক্টর জমিতে, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে 160 হেক্টরে। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরমহিদাপুর গ্রামের রশিদ মোল্লার বাড়ি এখন মৌমাছির অভয়াশ্রম। বাড়ির সব জায়গাতেই মৌমাছির অবাধ বিচরণ। এসব মৌচাক থেকে প্রতি মাসেই সংগৃহীত মধু বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়। মৌমাছিগুলো প্রকৃতির অপার দান হিসেবে সংরক্ষণ করছেন বাড়ির বাসিন্দারা। রাজবাড়ীর প্রতিনিধি খান মোহাম্মদ জহুরুল হকের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। টিনশেড ঘরের কার্নিশ, বারান্দা, গাছে গাছে প্রায় 30টি মৌমাছির চাক। আর এসব চাককে ঘিরে লাখো মৌমাছির গুঞ্জরণে মুখর বাড়ির চারপাশ। শুরুতে 4 থেকে 5টি মৌচাক থাকলেও প্রতি বছরই বাড়ছে এর সংখ্যা। স্থানীয়দের কাছে এখন মৌবাড়ি নামেই পরিচিত রশিদ মোল্লার বাড়ি। এক বছর মনে করেন যে 2টা 3টা 4টা পড়ছে, এবার 21টা চাক এবার দেখা যাচ্ছে আর কি। মৌমাছিটা যে এত সৌন্দর্য এই জায়গা থাকে, কাউরে এই পর্যন্ত কামড়ায় নাই, কিছু করে নাই। এমন বিরল দৃশ্য দেখার পাশাপাশি ভেজালমুক্ত মধু সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। এই মধুর চাকে মাছিতে কোনো বিরক্ত করে না, কিন্তু চাক মনে করেন
এই অনেক দিন ধরে ফি বছরই পরে, প্রতি বছরই এইবারই পরে। এতগুলো আর কি এক জায়গা নাই, হয়তো সিটা সিটা 1-2 চাক করে পরে। আমার অনেক সুন্দর লাগতেছে, আমি এরকম মধুর চা কখনো দেখিনি কি আমার জীবনে, প্রথম ইতিহাস। প্রাকৃতিকভাবে তৈরি এই মধুর গুণগত মান ভালো হওয়ায় চাহিদা ও দাম দুটোই বেশি। ব্যবসায়ী বা মৌ চাষ যারা করে তারা এখানে আসতে চায়, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করি এবং তাদেরকে যত রকম সাহায্য করা লাগে আমাদের কৃষি বিভাগ তাদের পাশে থেকে সাহায্য করে থাকেন। এই শুধুমাত্র মৌ বাক্স না, যে কোনো প্রয়োজনে আমরা কৃষকের পাশে আছি, কৃষকের সহযোগিতা করার জন্য এবং পরামর্শ দিয়ে কৃষকের সর্বোচ্চ পরিমাণ যে উৎপাদন সেটা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। নিরীহ প্রকৃতির এসব মৌমাছিকে বিরক্ত না করে সংরক্ষণের পরামর্শ সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুতি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের প্রধান উপদেষ্টা সাইডলাইনে প্রফেসর ইউনুস, নরেন্দ্র মোদীর বৈঠক শুক্রবার। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরো 37% শুল্ক আরোপ, তৈরি পোশাক রপ্তানিতে বড় চ্যালেঞ্জ মনে করেন অর্থনীতিবিদরা। চালের বাজার অস্থির হওয়ার শঙ্কায় মিলার ও পাইকাররা, ধানের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে ব্যবসায়ীদের সন্দেহ। এবং গাজার ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরো 80 জন নিহত, জাতিসংঘের চিকিৎসা কেন্দ্রে হামলায় 22 জনের প্রাণহানি। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।